নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএচএমএসে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব পুরুষদের একটি সমস্যা নিয়ে, প্রোস্টেট গ্রন্থির সমস্যা নিয়ে, যেটা বিপিএইচ বা বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া নামেও পরিচিত। আবার এনলার্জ প্রোস্টেট বা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি নামেও পরিচিত। আজকে আলোচনা করব প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির কমানোর ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী 4টি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে এবং সেই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে আলোচনা করব। তাহলে আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। আলোচনার প্রথমেই জেনে নেব এই প্রোস্টেট গ্ল্যান্ডটি পুরুষদের শরীরে ঠিক কোন জায়গায় অবস্থিত। পুরুষদের ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির নিচে এবং রেকটামের সামনে এবং মূত্রনালীর পাশে একটি গ্রন্থি বা গ্ল্যান্ড থাকে, যেটা প্রোস্টেট গ্ল্যান্ড নামে পরিচিত। এবারে জেনে নেব প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি হওয়ার কারণ কী কী রয়েছে। এই প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি হওয়ার নানান কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হলো এজিং বা বয়স্ক হওয়া। যেসব পুরুষদের বয়স 40 বছরের বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি হতে দেখা যায়। বয়স বাড়ার সাথে সাথে এই প্রোস্টেট গ্রন্থিটিও আস্তে আস্তে বাড়তে থাকে। এটা নন ক্যান্সারাস এনলার্জমেন্ট হয়, অর্থাৎ এখানে ক্যান্সারের কোনো সমস্যা থাকে না। এক্ষেত্রে পুরুষদের প্রস্রাব করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হলো জেনেটিক বা বংশগত। দেখা গেল বংশে বা পরিবারে বাবা, কাকা, দাদু ইত্যাদি কারো যদি এই প্রোস্টেট এনলার্জমেন্ট হওয়ার একটা হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই এই প্রোস্টেট এনলার্জ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তৃতীয় যে কারণটি হলো সেটা হলো কিছু রোগের ক্ষেত্রেও এই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হতে দেখা যায়, যেমন ডায়াবেটিস, হার্টের ডিজিজ ইত্যাদি। যেমন ডায়াবেটিস বা সুগার যদি কারো থাকে, সেক্ষেত্রে তার থেকেও এই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হতে পারে। আবার কারো যদি হার্টের কোনো সমস্যা থাকে, সেই হার্টের ডিজিজ থেকেও এই প্রোস্টেট গ্রন্থির সমস্যা বা প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যেতে পারে। আরেকটি যে কারণ হলো তা হলো ওবেসিটি বা শরীরের ওজন বৃদ্ধি। যদি আপনার শরীরের ওজন স্বাভাবিকের থেকে বেশি হতে থাকে বা বৃদ্ধি পেতে থাকে, সেক্ষেত্রেও এই প্রোস্টেট গ্ল্যান্ড আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। এবারে জেনে নেব প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির লক্ষণ বা উপসর্গ সম্বন্ধে। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হলে যে সমস্যাটি দেখা দেয় তা হলো প্রস্রাবের সমস্যা। এই প্রস্রাব বারবার হবে এবং প্রস্রাব করার সময় চাপ দিয়ে বা কোর দিয়ে প্রস্রাব করতে হয়। এক্ষেত্রে প্রস্রাবের ধারণ ক্ষমতা অনেকাংশেই কমে যায়। আর যখনই প্রস্রাবের বেগ আসে তখনই সঙ্গে সঙ্গে যেতে হয়। আর যেহেতু প্রস্রাব কোর দিয়ে করতে হয়, সেক্ষেত্রে অল্প পরিমাণে প্রস্রাব হয় এবং পরে মনে হয় যে সম্পূর্ণ প্রস্রাব হলো না। এবং প্রস্রাব করার শেষে দেখা যায় যে প্রস্রাব দুভাগে ভাগ হয়ে পড়তে থাকে। রাতে শোবার পরে প্রস্রাবের বেগ বাড়ে এবং ঘন ঘন হতে পারে। এবারে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কমানোর জন্য হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী 4টি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে এবং সেই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে আলোচনা করব। প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো থুজা অক্সিডেন্টালিস। প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির ক্ষেত্রে বা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি কমানোর ক্ষেত্রে এই থুজা অক্সিডেন্টালিস খুবই ভালো একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এক্ষেত্রে প্রস্রাবের বেগ খুব আস্তে আস্তে হয় এবং কম হয় এবং প্রস্রাব খুব ঘন ঘন হয়। প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না, আর যখনই প্রস্রাবের বেগ আসে তখনই প্রস্রাব করতে যেতে হয় এবং প্রস্রাব করার সময় এবং প্রস্রাব করার পরে ইউরেথ্রাতে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হয়। যদি এই ধরনের সিমটম আমরা পেয়ে যাই তাহলে আমরা থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করতে পারি। আর তখন থুজা অক্সিডেন্টালিস
200 2 ফোঁটা করে সামান্য জলের সাথে মিশিয়ে সকালবেলা এবং রাত্রিবেলা যদি কিছুদিন ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় এই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি আস্তে আস্তে কমতে থাকে এবং প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিজনিত যে সমস্যা বা যে প্রস্রাবের যে সমস্যাগুলি সেগুলি আস্তে আস্তে কমতে থাকে। দ্বিতীয় যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ফেরামপিক। এক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির সাথে সাথে ইউরেথ্রাতে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হয় এবং রাত্রিতে খুব ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে থাকে এবং তার সাথে মলদ্বারে একটা চাপ বোধ বা ভার বোধ অনুভব হয়। যদি এই ধরনের সিমটম থাকে তাহলে আমরা ফেরামপিকের কথা চিন্তা করতে পারি। আর তখন ফেরামপিক 200 2-3 ফোঁটা করে সামান্য জলের সাথে মিশিয়ে সকালবেলা এবং রাত্রিবেলা খাবার ঠিক আধ ঘন্টা পরে যদি আমরা কিছুদিন ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় যে এই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি আস্তে আস্তে কমতে থাকে এবং প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিজনিত যে সমস্যা সেগুলি আস্তে আস্তে কমতে থাকে। তৃতীয় যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়ামও এই প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির ক্ষেত্রে বা প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি কমানোর ক্ষেত্রে খুবই ভালো মেডিসিন। এক্ষেত্রেও প্রস্রাবের বেগ খুব ঘন ঘন হয়, খুব চাপ দিয়ে প্রস্রাব করতে হয় এবং প্রস্রাব করতে করতে প্রস্রাব থেমে যায়, অর্থাৎ থেমে থেমে প্রস্রাব হয়। এক্ষেত্রে প্রস্রাবের বেগ ধরে রাখার যে ক্ষমতা সেটা অনেকটাই কমে যায় এবং প্রস্রাব পেলে তাকে সঙ্গে সঙ্গে যেতে হয়, কিন্তু যখনই সে প্রস্রাব করতে যাচ্ছে তখন তার প্রস্রাব হচ্ছে না, অর্থাৎ তাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং দেখা যায় রাতে ঠিক ঘুমানোর পরে প্রস্রাবের বেগ খুব ঘন ঘন হতে থাকে। এই ধরনের সিমটমগুলো যদি থাকে তাহলে আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করতে পারি। লাইকোপোডিয়াম 200 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি সকালবেলা এবং রাত্রিবেলা খাবার ঠিক আধ ঘন্টা পরে কিছুদিন ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় এই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি আস্তে আস্তে কমতে থাকে এবং প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিজনিত যে সমস্যা সেগুলিও আস্তে আস্তে কমতে থাকে। চতুর্থ যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো স্যাবালসেলোরেটা। প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কমানোর ক্ষেত্রে স্যাবালসেলোরেটা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি হওয়ার ফলে প্রস্রাবের বেগ খুব ঘন ঘন পায় এবং প্রস্রাব করার সময় ইউরেথ্রাতে প্রচণ্ড ব্যথা, জ্বালা, যন্ত্রণা অনুভব হয়। এক্ষেত্রে প্রস্রাবের বেগ থেমে থেমে হয়, অর্থাৎ প্রস্রাব হঠাৎ শুরু হয় কিন্তু আবার হঠাৎ বন্ধ হয়ে যায় এবং মনে হয় প্রস্রাবের নালীতে কিছু একটা আটকে রয়েছে। যদি এই ধরনের সিমটম থাকে তাহলে আমরা এই স্যাবালসেলোরেটার কথা চিন্তা করতে পারি। স্যাবালসেলোরেটা এক্ষেত্রে হোমিওপ্যাথিক মাদার টিংচার হিসাবে ব্যবহার হয়ে থাকে। স্যাবালসেলোরেটা মাদার টিংচার 15 ফোঁটা করে সামান্য জলের সাথে মিশিয়ে দিনে 2 বার দুপুরবেলা এবং রাত্রিবেলা খাবার ঠিক আধ ঘন্টা পরে যদি আমরা কিছুদিন ব্যবহার করতে পারি, দেখা যায় যে এই প্রোস্টেট গ্ল্যান্ডের যে বৃদ্ধি সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে সমস্যা সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। এবারে জেনে নেব এই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হয়েছে আমরা কিভাবে বুঝবো বা ডায়াগনোসিস কিভাবে করব। আমরা ডায়াগনোসিস দুভাবে করতে পারি, একটি ব্লাড টেস্টের মাধ্যমে এবং একটা লোয়ার অ্যাবডোমেনের ইএসজি করার মাধ্যমে। প্রথমে বলবো যে ব্লাড টেস্টের কথা। যে ব্লাড টেস্টটি করা হয় তার নাম হলো পিএসএ, অর্থাৎ প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রোস্টেট গ্ল্যান্ডটি বেড়েছে কিনা। যদি নর্মাল থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয়নি, আর যদি পিএসএ লেভেল নর্মাল না থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো যে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হয়েছে। আরেকটি টেস্ট হলো, সেটা হলো ইএসজি লোয়ার অ্যাবডোমেন, অর্থাৎ তলপেটের একটা আলট্রাসোনোগ্রাফি যদি আমরা করি সেক্ষেত্রে আমরা প্রোস্টেট গ্ল্যান্ডের শেপ, সাইজ ইত্যাদি বুঝতে পারবো। সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডটি বৃদ্ধি হয়েছে কিনা। তাহলে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন
বন্ধুদের মধ্যে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।